জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে ভালো করে দেখে নিচ্ছিল ইন্সপেক্টর তথাগত। পিছনের দিকে ফিরে এসে একজন কনস্টেবলকে উদ্দেশ্য করে সে বলল, কিরে, বাড়ির লোক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে? ভালো করে চারপাশটা দেখে নিয়েছিস তো? কোথাও কোনো কিছু চিহ্ন নেই না? না স্যার, কোথাও তো কিছু পেলাম না। তাছাড়া কাজের লোক দুজন তো রাতের বেলায় বাড়িতে থাকতো না, তারা এসেছে সকালবেলায়। সকালে ওই যখন কাজের লোকটি এসেছে তখনই সে বাইরের ঘরের দরজা বন্ধ দেখে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে জানলার কাছে এসেছিল, আর তখনই দেখতে পেয়েছে সে। স্ট্রেঞ্জ ব্যাপারটা, আর কিছুই বোঝা যাচ্ছে না রে। ঘরের দরজাটা যে ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু ব্যাপারটা তাহলে হলো কি করে? ঘরের মধ্যে কেউ যদি না ঢুকে থাকে, তাহলে তাকে মারবে কি করে? আচ্ছা স্যার, ঘাড়ের কাছের জায়গাটা যেখানটা খানিকটা ক্ষত মতো হয়ে রয়েছে, ওইখানটায় কি হতে পারে বলুন তো? ফুটো হয়ে রয়েছে তো। আহ ধরো কোনো কিছুতে লেগেছে। আমার তো মনে হচ্ছে ওই কোনো কিছুর কামড়ের দাগ। ছোট্ট একটা মাত্র ক্ষত, তবে মৃত্যুটা মানে হার্ট অ্যাটাক কিংবা অন্য কোনো কারণে হতে পারে। পোস্টমর্টম রিপোর্ট হাতে না এলে কিছুই বোঝা যাচ্ছে না। বাইরে কাজের লোকটা বসে আছে, তাকে একবার ডাকবো? যা, ডেকে নিয়ে ভালো করে মৃতদেহটা দেখা, তারপরে কয়েকটা কথা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হবে। থানায় গিয়ে সমস্ত খবর আমি বড়বাবুকে জানাচ্ছি। তথাগতর কথায় কনস্টেবল বাইরে গিয়ে কাজের লোক হরিদাসকে ডেকে আনলো। সে বয়স্ক মানুষ, ভয় পেয়ে কেঁপে টেপে একাকার, চোখে জল। মৃতদেহটা একবার দেখে নিয়ে সে যেন আবার ভয় পেয়ে গেল। দুহাত জোর করে বলল, বা- বাবু, বাবু, আমি এখানে থাকবো না। আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন। তোমায় ছেড়ে দিলে কি করে হবে বলো তো? তুমি তখন আমাদের সব থেকে বড় প্রমাণ। আজ সকালে ঠিক কি কি ঘটেছিল তুমি আমায় বলো তো সব। হরিদাস ভয় পেয়ে গিয়েছিল। প্রথমত বাবুর এমন মৃত্যু, দ্বিতীয়ত মৃতদেহ প্রথম সেই দেখে এবং দেখে ভয় টয় পেয়ে আশেপাশের লোকেদের খবর দিয়েছে। তারপরই পুলিশ পর্যন্ত খবরটা গিয়েছে। পুলিশ এসে লোকেদের নিয়ে যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে, তখন হরিদাস ভিতরে ঢুকতে পারেনি। মৃতদেহ সে জানলা দিয়ে দেখতে পেয়েছিল। ঘরের মাঝখানে হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে তার বাবু গণপতি শীল। কিন্তু এমনভাবে তার মৃত্যু হওয়ার কোনো কারণই বুঝতে পারছিল না ইন্সপেক্টর তথাগত কিংবা হরিদাস নিজে। তাই তথাগতর কথায় হরিদাস বলল, হ্যাঁ, আমি কোনো কিছুই জানি না বাবু। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। যদিও বাবু ছাড়া আমার তিন কুলে কেউ নেই। একটা মেয়ে আছে, তার বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমার একারই সংসার। তবু বাবু, বাবু বাড়িতে একা থাকতে ভালোবাসে। বাবু, বাবু কাউকে ঠিক বিশ্বাস করতে পারে না। সকালে সকালে আমি এলে বাবু নিজের হাতে দরজা খুলে দেয়। সারাদিন তার বাড়িতে কাজকর্ম করে দুপুরে আমি বাড়ি ফিরে যাই, আবার বিকেলে আসি। সঙ্গে সঙ্গে রাতে রান্না বান্না করে দিয়ে আবার আমি চলে যাই। প্রতিদিন এমনটাই চলে বাবু। বাবু কিন্তু একাই থাকে। শুনেছি বাবুর ব্যাংকে অগাধ টাকা, কিন্তু একটা টাকাও বাবুর হাত থেকে কখনো গলে না। সেই সেই কতদিন ধরে বাবুর কাছে কাজ করছি। মায়না বাড়াবার কথা বললেই বাবুর কেমন যেন হৃদকম্পন শুরু হয়ে যায়। কিন্তু এসব কথা অন্য কারণে বলছি না। পাড়ার সবাই বাবুকে কিপ্টে গণপতি বলেই ডাকে। তা কাল যখন এলাম, দরজা ধাক্কাধাক্কি করলাম, বাবুর নাম ধরে চিৎকার করলাম, কিন্তু বাবু দরজা খুলে না। কি মনে হতে জানালার দিকে আসতেই দেখি এমন অবস্থা। তা জানলার দিকে এসেছিলে কেন হঠাৎ করে? হ্যাঁ, জানলার দিকে আসার কথা তোমার মনে এলো কি করে? তাছাড়া এই যে পাঁচিল এবং বাড়ির দেওয়াল, সেটা তো খুব একটা বড় নয়।
কিন্তু তার ফাঁক থেকে অল্প জায়গা নিয়ে এই পথে তুমি এলে কি করে? ও, ওখান থেকে নয় বাবু, আমি তো পাঁচিলের এপাশ থেকে এসেছি। আমি তো ওই দিক দিয়েই আসি। পাঁচিলের কাছে এসে দেখলাম জানালার পাল্লাটা খোলা। একটা পাল্লা খোলা। আহ, ভাবলাম একটা পাল্লা বোধহয় হাওয়ায় বন্ধ হয়ে গেছে। আর সেখান থেকে দেখলাম ঘরের মধ্যে পড়ে রয়েছে বাবু। তখনই তো তখনই তো ভয় পেয়ে চিৎকার করতে ওই আশেপাশের সবাই ছুটে এলো তখন। তার মানে তুমি বলতে চাইছো যে এই মৃত্যুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাই তো? মৃতদেহের গলার কাছে যে অদ্ভুত ধরনের ক্ষতটা রয়েছে, সেই চিহ্নটার ব্যাপারে কিছু বলতে পারবে? হরিদাস একবার ভালো করে গলার কাছটায় দেখল। গলার কাছে সত্যি ছোট মতো একটা ক্ষত। সাইকেলের স্পোক কিংবা ওই জাতীয় সরু কিছু যদি ঘাড়ের কাছে ঢুকে যায়, তাহলে ঠিক যেমন ক্ষতর সৃষ্টি হবে ঠিক তেমনটাই হয়ে রয়েছে। না বাবু, এটা তো আমি ঠিক বলতে পারবো না। তবে তবে রক্ত মেঝেতে অল্প পড়ে আছে। ওই কয়েক ফোঁটা রক্ত বেরোনোর জন্য তো বাবুর মৃত্যু হবে না। ঘরের ভেতরে তো এমন কিছু আছে যেটা দিয়ে ঘাড়ের ওখানে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। নাও, ভালো করে খুঁজিয়ে দেখো, আর মৃতদেহটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আমি না হয় থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে কথা বলে দেখছি। উফ, মাঝে মাঝে যে কি সমস্ত ঝামেলায় পড়া যায় না। আর হরিদাস, তুমি বাড়ি থেকে কোথাও যেও না, বুঝেছো? তেমন হলে তোমার মেয়েকে সবটা জানিয়ে রাখো। তোমার মেয়ের বাড়িতেও থাকতে পারো, কয়েকটাই তো দিন। অবশ্য বলা যায় না যে ঠিক কোথা থেকে কি হয়। তবে হ্যাঁ, খবর দিলে কিন্তু থানায় আসতে হবে। হরিদাস কেঁপে ঝেঁপে ভয় পেয়ে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে এলো। তথাগত কনস্টেবলদের দিয়ে মৃতদেহ তুলে নিয়ে গোটা বাড়িটা বন্ধ করে দিল ও রওনা দিল থানার উদ্দেশ্যে। আরে, এগুলো কিন্তু ঠিক নয়। দেখ, তোর সঙ্গে কিন্তু আমার কথা হয়ে রয়েছে। সরস্বতী পুজোর সময় তুই ফাঁকা থাকবি, আর আমরা একসাথে বেরোবো। সরস্বতী পুজোর দিন তো তোকে পাওয়াই গেল না, আর তার মধ্যে আরে কি করব, বল না সেটা। আসলে এই একটা কেসে এমন ভাবে জড়িয়ে পড়েছিলাম। আর তাছাড়া তুইও তো কলকাতায় নেই। আমার যখন সময় হয় তখন তোর সময় হয় না, আবার তোর যখন সময় হয় তখন আবার আমার সময় হয় না। আরে, একটা স্কেচের ব্যাপারে আমার বীরভূম আসতে হয়েছে, তবে সেটা মিটে গেছে। এখানে পরিচিত এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সেও পুলিশেই রয়েছে। তারই সাহায্যে একটা নতুন কাজের সঙ্গে যুক্ত হতে চাইছি। পুলিশ ডিপার্টমেন্টে আর্টিস্ট বিভাগেই রয়েছে, মানে বিভিন্ন জিনিসের উপর কাজ হবে, যেগুলোর মডেল থেকে শুরু করে স্কেচ বিভিন্ন কাজে লাগবে। তোকে এখন অত বোঝাতে পারছি না, পরে অন্য সময় তোর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার মানে স্কেচ আর্টিস্ট সায়ন্তিকার পদোন্নতি হয়েই গেল। তা হ্যাঁ রে, তুই কি শিখবি নাকি শেখাবি? আসলে ওই যে বিভিন্ন নতুন স্কেচ আর্টিস্টরা পুলিশের এই কাজের জন্য এসে পড়ে না, তাদেরকেই সামলানো। তাছাড়া নতুনদেরকে বিভিন্ন ব্যাপারে গাইড করে দেওয়া। অনেক কাজ রয়েছে, বুঝলি তো। গোটা ব্যাপারটা একটা ট্রেনিং ক্যাম্পের মধ্যেই রয়েছে। এই মাস দুয়েকের ব্যাপার। ঠিক আছে, কর তাহলে। কলকাতায় ফিরলে আগেকে জানাস, যদি সময় থাকে তাহলে একবার ভেবে দেখবো। বল্লালপুরে কেসটা সমাধান হবার পরে তোর সঙ্গে তো আমার খুব বেশি দেখা সাক্ষাৎ আর হয়নি, যা হয়েছে সবকিছুই ফোনে। এমন সময় সায়ন্তিকার ডাক পড়তে সে ফোনটা রেখে দিল। সরঞ্জিত ভাবছে কি করা যায়। লালবাজারের মিস্টার বিশ্বজিৎ বাগচি একটু আগেই ফোন করে জানিয়েছিলেন যে গোপালনগরে যেতে হবে। সেখানে ইন্সপেক্টর তথাগত একটা কেস নিয়ে নাড়াচাড়া করছে। যদিও সে থানার বড়বাবুর নাম গোপাল চক্রবর্তী, গোপালনগরে গোপাল চক্রবর্তী নামটা বেশ মানিয়েছে, কিন্তু তথাগত অন্য রকমের। তথাগত নতুন ইন্সপেক্টর হয়ে থানায় জয়েন করেছে, আর তার সাহায্যের জন্যই মিস্টার বাগচি সরঞ্জিতকে পাঠাতে চাইছেন। তিনি বলেছেন, তথাগত,
কেসটা একদম কিছু করতে পারছে না। প্রায় সপ্তাহখানেক হতে চলল। আসলে খুনটা হয়েছে একটা বদ্ধ ঘরের মধ্যে, তবে জানলা খোলা ছিল। এই ব্যাপারটা নিয়ে তথাগত সমস্যায় পড়েছি। তুমি যদি গিয়ে তাকে কিছু সাহায্য করতে পারো তাহলে ভালো হয়। আহ, স্যার, আপনি তো চিন্তা করবেন না, কিন্তু তথাগতর সঙ্গে আগেও একটা কেসে আমি কাজ করেছিলাম। হ্যাঁ, যতদূর মনে পড়ছে। মানে এই তথাগত কি সেই তথাগত? ঠিকই বলেছ। তখনও পোস্টিং ছিল মাকড়দহ বলে একটা জায়গায়। সেখানে তুমি গিয়েছিলে। সেখানে একটা মেয়ে পাচার চক্রকে তোমরা দুজনে মিলে ধরেছিলে। তবে তথাগত তোমার যাই বলে থাকুক না কেন, পরে কিন্তু সে তোমার প্রশংসাই করেছিল। অন্তিম মুহূর্তে তোমার প্ল্যানটা কাজে না লাগলে ওই গোটা মেয়ে ভর্তি ট্রাকটা ওখান থেকে কিন্তু উধাও হয়ে যেত। তথাগতর কথা শুনে সরঞ্জিতের মুখে একটা হাসি ফুটে উঠল। তথাগতর সঙ্গে সরঞ্জিতের যেন সাপে নেউলের মতো সম্পর্ক হয়ে গিয়েছিল, কিন্তু শেষে সরঞ্জিত বুঝতে পেরেছিল ওপরে ওপরে তথাগত তার বিরোধিতা করলেও আসলে মনে মনে তার সমস্ত সিদ্ধান্তকেই মেনে নিয়েছে। তাই বলল, আচ্ছা আচ্ছা, তথাগত যখন সেখানে কিছু করতে পারছে না, তখন একবার তো আমার সেখানে যাওয়া দরকার। তথাগত বলে কথা। আহ, স্যার, আমি যাব, ডেফিনেটলি আমি যাব। সরঞ্জিত, তুমি আমার কথাটা আর একবার কিন্তু ভেবে দেখতে পারো। মানে পুলিশের গোয়েন্দা হয়ে তুমি বিভিন্ন কেস যেমন সমাধান করেছো, সেটা না হয় ঠিক আছে, কিন্তু যদি পুলিশের ঊর্ধ্বতন মহল, তাছাড়া না স্যার, পুলিশকে সাথে নিয়ে কেস সমাধান করা আর পুলিশের মাইনে করা গোয়েন্দা হয়ে কাজ করা, দুটোর মধ্যে পার্থক্য অনেক। তোমার যখন এটাই ইচ্ছে সরঞ্জিত, তাই তোমায় এই বিষয়ে আমি কোনো চাপ দিতে পারবো না। তবে ভবিষ্যতে যদি কখনো মনে করো তুমি আমাদের পুলিশ বিভাগের একটা সম্পদ, তোমাকে এত সহজে কিন্তু আমরা ছাড়তে পারবো না। তবে হ্যাঁ, যদি কোনো রকম কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমায় বলতে পারো। সরঞ্জিতের মুখে একটা হাসি ফুটে উঠল। এইটাই তো সে চাইছিল। যতই হোক না কেন পুলিশের কেসের সমাধানের জন্য তার পিছনে দৌড়োদৌড়ি করে সময় দিয়ে সবকিছুর শেষে আর কিছু না হোক, পদোন্নতির জন্য সুপারিশ তো প্রয়োজন হয়ই। তাছাড়া বাড়ির কথা মনে পড়তেই সরঞ্জিৎ ঝট করে উঠে পড়ে। বাড়ির কথা সে মনে করতে চায় না। জামাটা বদলে নিয়ে বাইরে বেরোতে বেরোতে একবার মনে মনে সে ভাবে, তথাগতর বয়সটা আমার ঠিক কাছাকাছি। সব থেকে বড় কথা, তথাগত কিন্তু খুব একটা খারাপ পুলিশ নয়। তার বুদ্ধি বেশ প্রবল এবং সে যথেষ্ট করিতকর্মাও বটে। সে কেসটা যখন এক সপ্তাহে সমাধান করতে পারেনি, তার মানে ধরে নিতে হবে কেসের মধ্যে সত্যি কিছু একটা ব্যাপার কিন্তু আছে। সরঞ্জিৎ যদি কেসটার সমাধান করতে পারে তাহলে তথাগতর উপর টেক্কা দেওয়া যাবে। এই ভেবে সে বেরিয়ে পড়ে গোপালপুরের উদ্দেশ্যে। গোপালপুর যেতে গোটা একটা বেলা লেগে যাবে। প্রথমে ট্রেন, তারপরে বাস, তারপর সেখান থেকে আরো খানিকটা পথ। কিন্তু একটাই কথা সরঞ্জিতের বারবার মনে হচ্ছিল, গোপালপুরে থাকার ব্যবস্থাটা কি হবে। হ্যাঁ, মিস্টার বাগচি তোমার কথা আমায় বলেছে সরঞ্জিত। দেখো, তথাগত কেসটা নিয়ে চেষ্টা করছে, তুমি তাকে সাহায্য করতে পারো। তবে হ্যাঁ, যা যা জানবে তার সবকিছু কিন্তু আমাকে বলবে। তথাগতর ওপরেও তেমনি নির্দেশ রয়েছে, গোপাল চক্রবর্তীর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করবে না। গোপালপুর থানায় একটা চেয়ারে বসে রয়েছেন গোপাল চক্রবর্তী। ওর সাথে এই থানার বড়বাবু নিজে এবং উল্টো দিকের দুটো চেয়ারে তথাগত আর সরঞ্জিত। এই কথায় সরঞ্জিত একবার মুখ তুলে তথাগতর দিকে তাকালো। তথাগত কিন্তু শক্ত মুখে সামনের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কেসটা সমাধান করতে পারলো না কেন স্যার? মানে আপনি তো বলছেন তথাগত বাবু আপনাকে সবকিছুই বলেছে, তাহলে আপনি সমাধান করতে পারলেন না? দেখো, তথাগত নিজেই কেসটাকে সমাধান করছে, আমি তাকে সাহায্য করেছি। তবে যেটুকু জানা গেছে তাতে অপরাধী
কিংবা অপরাধীর মোটিভ এখনো পর্যন্ত জানা যায়নি। ওপর মহল থেকে তোমায় না পাঠালেও আমরা এই কেসটা ঠিকই সমাধান করতে পারতাম, কিন্তু বুঝতেই পারছো ওপর মহলের ডিসিশনের উপরে আর কোনো কথা বলা যায় না। তাই আর স্যার, আমরা এই কেসটা প্রায় কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছি। আর কয়েকটা দিন হাতে পেলেই আমরা কিছু একটা করতে পারবো। গণপ্রতিশীলের পোস্টমর্টম রিপোর্টটাও আমাদের হাতে বেশ কিছুদিন হলো এসেছে। সেটা আমাদের এই কেসে বেশ ভালোই সাহায্য করবে, কি বলেন? সরঞ্জিতের একটু হাসি হাসি পাচ্ছিল, আর সেটা পাবে নাই বা কেন। এমন কাট কাট মুখ করে বসে কথাগুলো বলে চলেছিল তথাগত, তাতে এটাই হওয়ার কথা। সরঞ্জিত নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন, আমার নিজের কাজ করার একটা নৈতিক মূল্যবোধ আছে স্যার। ঠিক যখন আমার মনে হবে সবটা আমার বলা প্রয়োজন, তখনই আমি বলবো। আর যতক্ষণ না প্রয়োজন হবে ততক্ষণ আমি কিছু বলবো না। এই বিষয়ে যদি আলাদা করে কিছু জানতে হয় তাহলে আপনি মিস্টার বাগচির সঙ্গে কথা বলে নিতে পারেন। আর আরেকটা ব্যাপার, গোপালপুর আমার কাছে নতুন জায়গা, একটা থাকার ব্যবস্থা আমায় করে দিতে হবে। হ্যাঁ স্যার, আপনি চাইলে সরঞ্জিত বাবুকে আমার সঙ্গে রাখতেই পারি। আমি আমার কোয়ার্টার্সে একাই থাকি। তাছাড়া কেসের ব্যাপারে সরঞ্জিত বাবু আমার সঙ্গে থাকলে হ্যাঁ, আমাদের তো সুবিধেই হবে। গোপাল চক্রবর্তী বোধহয় মিস্টার বসুর জন্যই সরঞ্জিতকে খুব বেশি কিছু বলতে পারল না। সেটা বুঝতে পেরে সরঞ্জিত মনে মনে হাসছিল। একটু পরে গোপাল চক্রবর্তীকে বিদায় জানিয়ে যখন ওরা দুজন বাইরে বেরিয়ে এলো, তখন তথাগত বলল, গোপাল চক্রবর্তীর সঙ্গে মশকরা করার স্বভাবটা ছাড়। উনি কিন্তু এই ধরনের মানুষ নন। এমনিতে ভালো মানুষ হলেও নিজের সম্মান সম্পর্কে কিন্তু খুব আত্মসচেতন। আরে কোথা থেকে কি ব্যাপারে জড়িয়ে ফেলবেন? আরে ওসব নিয়ে আমি ভাবি না তথাগত, কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো। তুমি 7 দিন ধরে কেসটা নিয়ে পড়ে রয়েছো, অথচ এখনো কেসটার কোনো সমাধান হলো না, কেন? আরে তুমি কি মনে করো বলো তো? হ্যাঁ, পুলিশ অকর্মণ্য? মানে কোনো কিছুই করে না? আরে পুলিশকে অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, কিন্তু আমি এই কদিনে শুধুমাত্র এই কেসটা নিয়ে রয়েছি। গণপ্রতিশীলের মার্ডারের ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। আবার পোস্টমর্টম রিপোর্টে দেখো, সেখানে স্পষ্ট করে লেখা আছে শরীরে বিষ পাওয়ার ব্যাপারটা। নাও, ব্যাপারটা তো আরো জটিল হয়ে গেল। আরে তথাগত, আমার কথায় রাগ করো না। আমি ওই কারণে কথাটা বলিনি। আমি বলতে চাইছি, আগেরবারে তোমার সঙ্গে সেই মেয়ে পাচার চক্রের কেসটাতে কাজ করে আমি এটুকুনি বুঝতে পেরেছিলাম যে তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। তুমি যথেষ্ট করিতকর্মাও বটে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই তুমি যখন কেসটা সমাধান করতে পারছো না, তার মানে সত্যি জটিল কিছু রয়েছে এই কেসে, সেটাই তো মনে হয়। তথাগত ভালো করে সরঞ্জিতের মুখের দিকে তাকিয়ে দেখল। আসলে সরঞ্জিত কি তার সঙ্গে মশকরা করছে নাকি সত্যি কথা বলছে, সেটাই বোঝার চেষ্টা করলো। তারপর বাইরে বেরিয়ে ড্রাইভারকে বলতেই ড্রাইভার গাড়ি নিয়ে চলে এলো। দুজনে মিলে গাড়িতে চেপে তথাগতর বাড়িতে যাওয়ার সময় কেসটা নিয়ে আলোচনা করতে লাগলো। প্রথমত, খুনটা যতদূর মনে হচ্ছে হয়েছে রাতের বেলায়। পোস্টমর্টম রিপোর্টও তাই বলছে। তবে মৃতদেহ হরিদাস দেখেছিল পরদিন সকালে। জানলাটা খোলা ছিল আর ঘরের দরজাটা বন্ধ। আর ঘাড়ের কাছে ওই ক্ষতের মাধ্যমে কোনোভাবে শরীরে বিষ প্রবেশ করেছিল। এই এমন একটা ধারণাই করা হচ্ছে, কিন্তু সমস্যাটা হলো ঘরে তো কোনো কিছুই ছিল না। ঘরের দরজা সেই যে বন্ধ করা হয়েছিল, তারপর আমি দুবার খুলেছি। আর ঘরের মধ্যে সমস্ত জায়গাটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু মানে কোনো কিছুই পাওয়া যায়নি। ঘাড়ের কাছে যে ক্ষতচিহ্ন, সেটা কোনো বিষাক্ত পোকামাকড়, সাপ কিংবা অন্য কিছু? না সরঞ্জিত, রিপোর্ট সেটা বলছে না। ওই যে ক্ষতটা হয়েছে সেটা ধারালো কিছু, মানে বেশ মোটা ধরনের সুই কিংবা ওই ধরো সাইকেলের স্পোক জাতীয় কিছু একটা দিয়েই ভেতরে ঢুকেছিল। আর তাতেই বিষ মাখানো ছিল। বিষটা তীব্র,
তাই ঘাড়ের কাছে ওই জায়গা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই ওটা ছড়িয়ে পড়তে শুরু করে। আর ঠিক তার জন্যেই ব্যাপারটা ঘটেছিল। ওই বাড়িটার কিন্তু আশেপাশে অনেকগুলো বাড়িঘর রয়েছে। গণপতিবাবু চিৎকার করেননি, তার কারণ শরীরের ঘাড়ের কাছে এমন জায়গায় ক্ষতটা হয়েছে যেখানে ঘাড়ের কিছু বেশি সেন্সিটিভ নার্ভ রয়েছে, আর তাতে ধাক্কা লাগার জন্য তার বাকশক্তি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছিল। কিন্তু কথাটা হলো, যদি জানালাটার কাছে কেউ এসে তাকে মানে এমন কাজ করেও থাকে, তাহলে সেটা তিনি বুঝতে পারবেন না। এটা কি করে হলো? অদ্ভুত না? সেটাই তো আসল সমস্যা। আর সব থেকে বড় কথা, যে ধারালো কিছু ছুঁড়ে তার ঘাড়ের কাছে ঢোকানো হয় এমনটা আমি বিশ্বাস করছি, তাহলেও তো সেই একটা ব্যাপার থেকেই যাচ্ছে, মার্ডারটা ঠিক কিভাবে ঘটলো। তথাগতর ঘরে এসে বেশ হাত পা ছড়িয়ে সেদিন দুপুরটা বিশ্রাম করে নিল সরঞ্জিত। আসলে এতটা ট্রেন বাসের জার্নি, তাছাড়া এখানে এসে এমন একটা অদ্ভুত ব্যাপার। তথাগত অবিবাহিত, সে নিজের হাতে রান্না বান্না করে, রান্না খুব একটা খারাপ করে না। খাওয়া দাওয়া সেরে দুপুরটা ঘুমিয়ে নিয়ে বিকেলে যখন আবার সরঞ্জিত উঠে পড়ল, তখন তথাগত কোথাও একটা বেরিয়েছে। সে ঘরে একাই রইল। বাইরেটায় ছোট বারান্দার মতো একটা জায়গা, তার চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। গোপালপুরের এই দিকটা বেশ কয়েকটা বড় বড় ফ্ল্যাট বাড়ি গড়ে উঠেছে। রেল লাইনের কাছাকাছি জায়গাটা, কিন্তু স্টেশন বেশ খানিকটা দূরে। সরঞ্জিত বারান্দায় ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে ভাবছিল কেসটা কি হতে পারে। মৃতদেহ পুলিশের ঘরে রয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট হাতের কাছে, তাহলে দেখা যেতে পারে। গণপতিশীলের বাড়িটাও দেখা যেতে পারে, সবকিছুই দেখা যেতে পারে। আর তথাগত যখন দেখেছে, তখন সেখান থেকে ভুল বেরোনোর সুযোগ খুব একটা নেই। সরঞ্জিত ফোনটা বের করে সায়ন্তিকাকে ফোন করলো। সায়ন্তিকা একটু পরেই ফোন ধরলো। ঠিকই বলেছিস রে, আর্টিস্টদের এখন শেখাতে হচ্ছে। মানে ওরা তো নতুন, তাই একটু ব্যাপারটাকে বোঝাতে হচ্ছে। কিন্তু তুই এই সময় ফোন করলি যে? সরঞ্জিত সমস্ত কথা খুলে বলল, তারপর বলল, তথাগতের সঙ্গে আমি এর আগেও অনেক কাজ করেছি। সে যখন কোনো কিছু ধরতে পারছে না, তখন বুঝে নিতে হবে কেসটা সত্যিই কঠিন হবে। সেটা ব্যক্তিগতভাবে আমারও মনে হচ্ছে। আরে, আগে থেকেই এই ব্যাপারটা ভেবে ফেলছিস কেন? তুই একটা কাজ কর, তুই গোটা কেসটার সবকিছু আবার ভালো করে দেখ। ওই হরিদাসের সঙ্গে আর একবার ভালো করে কথা বল। গণপতি বাবু যেখানে মারা যায় সেই জায়গাটার আশপাশটাও আবার ভালো করে দেখ। এসব যাচাই করতে করতে তোর 2 দিন লেগে যাবে। মৃতদেহ দেখা, পোস্টমর্টম রিপোর্ট যাচাই করা, এগুলো থেকে আমার মনে হয় কিছু না কিছু একটা বেরিয়েই আসবে। তাছাড়া ওই একই জিনিস বারবার দেখতে থাকলে কিছু তো পাওয়া যাবেই। তুই ওখানে সঙ্গে করে তথাগতকেও নিয়ে যা। আরে বাবা, মোটিভটাই তো নেই। মানে চুরি হয়নি, কোনো কিছু নিয়ে যায়নি। মানে চোর চুরি করে বাড়ি থেকে কিছুই নিয়ে যায়নি। গণপতি শীলের নিজের কোনো ছেলে মেয়েও নেই, সে একা মানুষ। এমন ক্ষেত্রে হঠাৎ করে এমন একটা কাজ কেউ করতে যাবে কেন? আমরা সেটাই বুঝতে পারছি না। ভুল করছিস সরঞ্জিত। আসলে কেসটা কঠিন হয়ে পড়েছে তো, ওর জন্যই বোধহয় ঘেটে যাচ্ছিস একটু। মোটিভ একটা থাকতেই হবে, ও কারণে তো কেউ কাউকে খুন করতে পারে না। আর একটা হতে পারে অনিচ্ছাকৃতভাবে, কিন্তু এই ক্ষেত্রে অনিচ্ছাকৃত খুনের ব্যাপারটা আমার খুব একটা মনে হচ্ছে না। সরঞ্জিত তখন বেশি কিছু বলল না। সেদিন সন্ধ্যের একটু আগে আগে যখন তথাগত ফিরে এলো, তখন তাকে গোটা পরিকল্পনাটা বলতেই তথাগত বলল, আমিও সেটাই ভেবেছিলাম। তোমায় যদি জায়গাটা দেখাই, তাহলে হয়তো তুমি কিছুটা দেখতে পারো। কাল সকালে আমরা ওই গণপতি শীলের বাড়িতে যাব। সমস্ত জায়গাটা দেখো, বুঝলে? এমনকি হরিদাসকেও সেখানে ডেকে পাঠানোর ব্যবস্থা করছি। সে তার মেয়ের বাড়িতে আছে, তার সঙ্গে কথা বলে তারপরে না হয় আমরা ফিরবো। তোমার কি মনে হয়? হুম? গণপতি শীলের দেখো ব্যাংকে অনেক জমানো টাকা পয়সা রয়েছে, তার নিজের ছেলে মেয়ে তো নেই। আর আমরা খোঁজ নিয়ে দেখেছি, তার ওই টাকা পয়সা এবং সম্পত্তির ভাগিদারি চাওয়ার জন্যে
এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তাহলে মোটিভ কি হতে পারে? দেখো, মোটিভ এমন কিছু একটা হতে পারে যেটা হয়তো আমরা চট করে দেখতে পাচ্ছি না। আমরা এমন কোনো মোটিভের পেছনে খুঁজে বেড়াচ্ছি যেটা বড়, কিন্তু হয়তো মোটিভটা ছোট, কিংবা পুরনো কোনো শত্রুতা, সেটার জন্য হয়তো তাকে কেউ খুন করেছে। না, কিন্তু সেখানেও সব জায়গাতে জিজ্ঞাসাবাদ করে দেখেছি, কেউই তাকে পুরনো শত্রুতার জন্য খুন করে থাকবে বলে তো মনে হচ্ছে না। আজকে বড্ড ক্লান্ত লাগছে তথাগত। আজকে আর নয়, এক কাজ করো, কালকে সকালে আমরা বরঞ্চ এই ব্যাপারটা ভালো করে আলোচনা করব। ওরা আর দেরি করলো না, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। এদিকে গোপাল চক্রবর্তীর চাপে তথাগত চাইছে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটাকে সমাধান করতে। ঘুমোতে গিয়ে দুজন দু ঘরে শুয়ে মনে মনে ওই গণপতি শীলের মৃত্যুর ব্যাপারটাই ভাবতে লাগলো। পরদিন সকালে সরঞ্জিত আর তথাগত গণপতি শীলের বাড়িতে গিয়ে পৌঁছলো। পুলিশের জিপটা তারা গণপতি শীলের বাড়ি থেকে একটু দূরে পেছন দিকে দাঁড় করালো। ঢং ঢং শব্দ শুনে জিপ থেকে নেমে পেছনের দিকে তাকিয়ে সরঞ্জিত দেখল একটি বাড়িতে কাজ চলছে। বাড়ির পাঁচিলের ভেতরের দিকে কিছু লোকজন কাজকর্ম করে চলেছে। একটা বাড়ি তৈরি হয়ে গিয়েছে, তার সঙ্গে কাঠের তক্তা দিয়ে বোধহয় ঢালাইয়ের কাজের জন্য সমস্ত লাগানো হয়েছে। ওটা বড় বাড়ি এবং কাজটাও চলছে পুরো দমে। সেদিকে এগিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলো সরঞ্জিত। পেছন থেকে তথাগত বলল, আহা, ওই বাড়িটা নয়, পেছনে পেছনে, এই যে এইদিকে। সরঞ্জিত চলে এলো। বাড়ির তালাটা পুলিশের দেওয়া। চাবি খুলে ঘরের ভেতরে ঢুকে প্রথমে বাকি ঘরগুলো সরঞ্জিত আর তথাগত ভালো করে দেখে নিল। তারপর যেই ঘরে মৃতদেহ ছিল সেই ঘরেই তারা এগিয়ে গেল। ঘরের জানালা সেদিন যেভাবে খোলা ছিল সরঞ্জিত সেইভাবেই খুলে রাখলো। তারপর বলল, আচ্ছা, মৃতদেহটা এইখানেই পড়েছিল, তাই না? পুলিশের সাদা চকের দাগ এখনো রয়েছে, কিন্তু আচ্ছা, মৃতদেহ জানালার কাছে ছিল না তো? মানে তোমরা এখানে আসার আগে কেউ মৃতদেহটাকে কি সরিয়ে ঘরের মাঝখানের দিকে ঠেলে দিয়েছে এমন কিছু? আমরা এখানে যখন এসেছি তখন দেখেছি জানলা থেকে মৃতদেহটা অনেকটা দূরে, এই ধরো এখানটাতেই পড়ে আছে, আর দরজাটা বন্ধ। এমনকি হরিদাস নিজেও তাই দেখেছে। তাই যদি এমন কিছু হয়ে থাকে তো সে ব্যাপারে তো আমরা ঠিক জানতে পারবো না। সেই কথাটা তুমি ঠিকই বলেছো, ওপাশের বাড়িতে তো কাজ হচ্ছে। এই কাজটা কি তোমরা যখন এখানে ছিলে তখন হচ্ছিল? দেখো, কাজ অনেকদিন ধরেই হয়ে চলছে। 1 সপ্তাহ আগে আমরা যখন এখানে আসি সেদিনও সকালে কাজ হচ্ছিল। এমনকি হরিদাসের চিৎকার শুনেও ওই কাজের ওখান থেকেই অনেকে ছুটে এসেছিল এখানে। কি বুঝলে সরঞ্জিত ঘরের মধ্যে দেখে? কোনো কিছু পেলে? সরঞ্জিত ঘুরে ঘুরে দেখছিল। বিছানাটা সেদিনের মতোই রয়েছে। রাতের বেলা যে বিছানায় কেউ শুতে যায়নি সেটা বোঝাই যাচ্ছিল। তথাগত আরেকটা জিনিস সরঞ্জিতকে বলেছিল যে গণপতি শীলের রাতে বই পড়ার অভ্যাস ছিল। ঘরের মধ্যে আলো জ্বালিয়ে সে বই পড়ত, তারপর অনেক রাতে ঘুমাতে যেত। মৃতদেহটা যেখানে পড়েছিল তার পাশে একটা খোলা উল্টে থাকা বই পর্যন্ত পাওয়া গিয়েছিল। জানালার দিকটায় এগিয়ে গিয়ে জানালার শিকের উপর হাত রেখে বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলো সরঞ্জিত। ওপারের যে বাড়িতে কাজকর্ম হচ্ছে তার কাজ এখন প্রায় 2 তলা উচ্চতায় হয়ে চলেছে। সেখানে মিস্ত্রি লেবার সকলেরই কাজকর্ম চলছে। ইট কাঠ আর শব্দযন্ত্রের শব্দ সব কিছু ভেসে আসছে সেখান থেকে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে জানালার কাছ থেকে সরে আসতে যাবে এমন সময় সরঞ্জিত জানালার নিচের দিকে ঠিক গড়াতগুলো যেখানে আলগা হয়েছে গড়াদের পাশে ইট সিমেন্টের ক্ষয়ে আসা জায়গাটার দিকে চোখ পড়তেই সে যেন ভালো করে দেখল সেই জায়গাটায় কয়েক ফোঁটা রক্ত শুকিয়ে গেছে বলে মনে হচ্ছে না। তাই তো, গড়াদের ভেতরের দিকটাতে বলে ভালো করে বোঝা যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তথাগতকে ডাক দিতেই তথাগত এগিয়ে এলো।
জায়গাটায় ভালো করে আলো ফেলতে বোঝা গেল গড়াদের সঙ্গে ওই জায়গাটায় লালচে মতন রক্ত শুকিয়ে রয়েছে। এতদিন হয়ে গেছে কিন্তু রক্তটা এখনো শুকিয়ে ওখানে রয়ে গিয়েছে, কারণ গড়াদের লোহার উপরে সেটা পড়েছিল। হুম, বুঝলাম। কিন্তু মৃতদেহ তো পড়েছিল মেঝের ওপরে। তাহলে এইখানে গড়াদের কাছে রক্তটা এলো কোত্থেকে সরঞ্জিত? সরঞ্জিত মুখে কোনো কথা বলছে না, কি যেন ভাবছে। ঘরের ভেতর ঘুরে দেখতে দেখতে সে বলল, তার মানে একটা ব্যাপার তো নিশ্চিত, এই জানলার কাছে কোনোভাবে কেউ এসে তাকে মেরেছিল। তার জন্য ওই জানলার কাছে এইখানটাতে রক্ত পড়েছে, কিন্তু তারপরে মৃতদেহটা এখানে গেল কি করে? তাহলে কি তিনি নিজেই ওখান থেকে সরে গেছেন? আমার কিন্তু এখনো মনে হচ্ছে বিষাক্ত কিছু যদি তার ঘাড়ের ওই জায়গাটাতে কামড়ে থাকে তাহলে। না, পোস্টমর্টম রিপোর্ট তো সেটা বলছে না। পোস্টমর্টম রিপোর্টে বিষাক্ত বিষ পাওয়া গেছে, আর তার সঙ্গে সাপের বিষের একটা অসাধারণ মিল পাওয়া গেল। ওই গর্তটা কিন্তু হয়েছে কোনো একটা ধারালো কিছুর জন্যে। ওই যে বললাম, সাইকেলের স্পোক জাতীয় কিছু বা মোটা সুচ পেরেক জাতীয় কিছু। অথচ সাপ নয়, কিংবা ওই ঘরের মধ্যে কোথাও তো সূচালো কোনো কিছুই নেই যেখানে ধাক্কা লাগতে পারে। ঘরের ভেতর তদন্ত সেরে ওরা বাইরে বেরিয়ে এলো। তথাগত গাড়িতে উঠতে গেলে সরঞ্জিত তাকে থামতে বলল। সে এগিয়ে গেল যেখানে মিস্ত্রিদের কাজ চলছে সেইখানে। তথাগত তার সঙ্গে এলো। পুলিশ দেখে সবাই কাজ বন্ধ করলো। ওদের মধ্যে যে হেড মিস্ত্রি রয়েছে সে এগিয়ে এলো, বলল, কি হয়েছে স্যার? আমরা তো সেদিন পুলিশকে যা বলার সব বলেছিলাম। রাতের বেলা তো আমরা এদিকে থাকি না। তোমরা সবাই কি এখান থেকে চলে যাও? সবাই চলে যায় না, প্রত্যেকদিন চলে যাওয়ার সময় একজন করে এখানে থাকে, মাঝে মাঝে দুজন থাকে। আসলে বুঝতেই পারছেন, এত যন্ত্রপাতি জিনিসপত্র সবকিছু ছড়িয়ে থাকে না। দুজনে থাকলে একজন পাহারা দেয় আর একজন ঘুমায়। বলতে পারেন দুজন করেই থাকে এখানে। তাহলে যেদিন ওই গণপতি শীলের খুনটা হয় সেদিন নিশ্চয়ই এখানে দুজন ছিল। তো সেই দুজন কারা? পরের দিন যখন আমরা এসেছিলাম এখানে, তখন আমাদের সঙ্গে এখানে মানিকের সঙ্গ ছিল নবীন। কিন্তু নবীন সেদিন রাতে হঠাৎ করে জ্বর চলে আসে। সে অনেকদিন হলো কাজে আসেনি। তারপর একবার খোঁজ নিয়েছিলাম, সে তার মামার বাড়িতে গিয়েছে। বলছে শরীর অসুস্থ, তাই শরীর সারবার জন্য গেছে। কিন্তু আপনারা কি আমাদের কাউকে সন্দেহ করছেন? দেখুন, ওই মৃতদেহ আমরাই তো দেখেছি ওই ঘরের ভেতরে। তথাগত ওদের সঙ্গে কথা বলতে লাগলো। আর এই ফাঁকে সরঞ্জিত ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগলো। কাঠগুলোকে জড়ো করে খাঁচা তৈরি করে তার মধ্যে লোহার রড দিয়ে মিস্ত্রিরা ঢালাই করে শক্ত বিম তৈরি করছে। একজনের হাতে একটা ছোট মেশিন ছিল, আর অন্য কোনো এক জাতীয় আরেকটা মেশিন, যেটা দিয়ে পেরেক মারা হয়। সেই মেশিনটার দিকে চোখ পড়তেই সরঞ্জিত এগিয়ে গিয়ে তার কাছ থেকে মেশিনটা চেয়ে নিল। হাতে নিয়ে অদ্ভুত কায়দায় তুলে ধরে সামনের দিকে লক্ষ্য করতে সঙ্গে সঙ্গে সবাই সরে গেল। হেডমিস্ত্রি বলে উঠল, আরে কি সর্বনাশ, কি করছেন স্যার? এক্ষুনি এক্ষুনি ওটা থেকে পেরেক বেরিয়ে যাবে, আর তারপরে পেরেক যদি কারোর গায়ে লেগে যায় তাহলে তো। ওরা সরে যেতেই সরঞ্জিত ওই মেশিনটা চালালো। একটা পেরেক সোজা গিয়ে ঠেকলো সামনের কাঠের ভেতরে। প্রায় অর্ধেকটার বেশি ঢুকে পড়লো ভেতরের দিকে। সরঞ্জিত জিনিসটাকে আবার ফেরত দিয়ে বলল, এক কাজ করো, তুমি বরঞ্চ আমাকে নবীনের বাড়ির ঠিকানাটা দাও, তার সঙ্গে কথা বলে আমি দেখবো। আর মানিক, কাজ শেষে তুমি একবার থানায় এসো, তোমাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। মানিক ভয়ে ভয়ে মাথা নাড়ল। জিপ নিয়ে তখনই ওরা বেরিয়ে পড়ল হরিদাসের সঙ্গে কথা বলতে তার বাড়ি যাবার জন্য। হরিদাস ছিল তার মেয়ের বাড়িতে। সেখানকার ঠিকানা তথাগতর কাছেই ছিল। ঠিকানা নিয়ে তথাগত এবং সরঞ্জিত যখন হরিদাসের কাছে গিয়ে পৌঁছলো, তখন হরিদাস ভীষণ অসুস্থ। সেই অসুস্থ হরিদাসের বিছানার কাছে গিয়ে বসলো তথাগত এবং সরঞ্জিত। হরিদাস ম্লান হেসে বলল, বাবুকে এমনভাবে পড়ে থাকতে দেখে আমি
আমি সত্যি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এ ব্যাপারে আমি সত্যি কিছু জানি না। কিন্তু কিন্তু তার মৃত্যুটা আমি সামলাতে পারিনি। হয়তো হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। দেখো হরিদাস, তোমার এমন অবস্থায় তোমায় হয়তো জিজ্ঞাসা করা ঠিক নয়, কিন্তু একটা কথা আমি জানতে চাই, গণপতিবাবু কি অনেক রাত পর্যন্ত জানলার কাছে দাঁড়িয়ে বইপত্র পড়তেন? মানে সে সময় কি জানলা খোলা থাকতো? না, জানালা খোলা থাকার কথাটা বলতে পারছি না, কিন্তু কিন্তু বাবু বইপত্র পড়তেন। আর বাবু ঘরে বসে বসে বই পড়তেন না, বই পড়ার সময় আলো জ্বালিয়ে বইটা হাতে নিয়ে মাঝে মাঝে ঘুরেও বেড়াতেন। বিশেষ করে খাওয়া দাওয়ার পর এমন করে তার হাঁটাহাঁটি হয়ে যেত। বাবু বাবু কিন্তু বেশ স্বাস্থ্য সচেতন ছিল। আচ্ছা, এবার একটা কথা বলো তো, উল্টো দিকে যে বাড়িতে কাজকর্ম হচ্ছিল তাদের সঙ্গে তোমার কিংবা তোমার বাবুর এর মাঝে কোনো কথা হয়েছিল? না তো বাবু, এ ব্যাপারে তো কোনো কিছু আমি জানি না। কেন, আপনি কি মনে করছেন? তোমার বাবুর মৃত্যুর পেছনে কোনো মোটিভ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র এমন হতে পারে যে কারোর সঙ্গে তার ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে। তুমি অনেকদিন ধরেই ওই বাড়িতে রয়েছো, এক্ষেত্রে তার কোনো ব্যক্তিগত শত্রুতার কথা তুমি জানলেও জানতে পারো। আমার মনে হয় এই একটাই উপায় রয়েছে যেটা দিয়ে তার খুনিকে ধরা যেতে পারে। না স্যার, আমি বাবাকে বলেছি, জিজ্ঞাসা করেছি, কিন্তু বাবুর কোনো শত্রুর কথা বলতে পারেনি। সে কথা জানলে আগেই সে পুলিশকে বলে দিত। সরঞ্জিত, আমার মনে হয় না এই অবস্থার মধ্যে হরিদাসকে বেশি কিছু জিজ্ঞাসাবাদ করা দরকার। থাক, তোমরা একটা কাজ করো, হরিদাসকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করো। এই অবস্থায় বাড়িতে রাখাটা বোধহয় ঠিক নয়। হরিদাসের মেয়ে এবং তার জামাই তাকে হাসপাতালে ভর্তি করার বন্দোবস্তই করছিল। বেরিয়ে আসতে আসতে কি যেন ভাবতে ভাবতে সরঞ্জিত বলল, একটা লোক, তার কোনো শত্রু নেই, তাকে মারার কারো কোনো মোটিভ নেই, তাহলে তো এই একটাই মাত্র মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছে, যেটা হলো আহ, তথাগত তুমি এক কাজ করো, তুমি বাড়িতে ফিরে যাও, আমাকে 2 দিন সময় দাও, তারপর আমি তোমার সঙ্গে দেখা করে তোমার সবকিছু জানাচ্ছি। একটা সন্দেহ আমার হচ্ছে, আহ, সেটাকে পরিষ্কার করা দরকার, বুঝলে? এটা কিন্তু ঠিক নয়। তোমার সঙ্গে কথা হয়েছিল সরঞ্জিত, সমস্ত কথা তুমি আমায় বলবে। আমি তোমায় কথা দিচ্ছি তথাগত, তুমি পুলিশের লোক, তুমি যখন তখন যেখানে সেখানে যেতে পারবে না। এই মুহূর্তে কিন্তু সেটা আমি পারবো। আমায় তাই সময় দাও। আমি তোমার কাছে 2 দিন সময় চেয়ে নিচ্ছি, তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে পোস্টমর্টেম রিপোর্টটা আরেকবার ভালো করে পরীক্ষা করে দেখো, আর পুলিশের ডাক্তারের সঙ্গে কথা বলো, কোনোভাবে গণপতি শীলের শরীরে বিষ কিছু প্রবেশ করেছিল কিনা, আর সেই বিষের আঘাতেই কি তার মৃত্যু হয়েছে, নাকি মৃত্যুর পরে বিষ তার শরীরে প্রবেশ করেছে। এই ব্যাপারগুলো একটু ভালোভাবে জানা দরকার। সরঞ্জিতের এই অদ্ভুত কথার কোনো অর্থ তথাগত বুঝতে পারল না। সরঞ্জিত সেখান থেকে বেরিয়ে পড়ল, আর তারপর দেখতে দেখতে চোখের নিমেষে উধাও হয়ে গেল। তথাগত যখন থানায় ফিরল তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। গোপাল চক্রবর্তীকে কোনো মতে একটা কৈফিয়ত দিয়ে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই গোপাল চক্রবর্তী পেছন থেকে ডেকে বলল, তথাগত, দেখো, আর বেশি সময় কিন্তু তোমাকে দেওয়া যাবে না। ওপর থেকে এমনিই চাপ আছে। তুমি আর সরঞ্জিত মিলে 2-3টে দিনের মধ্যে যদি কোনো কিছু করতে না পারো, তাহলে ব্যাপারটা আমায় ওপর মহল পর্যন্ত পাঠাতে হবে। গণপতিশীল একজন অর্থবান লোক ছিল, তাছাড়া তার চেনাশোনাও নেহাত কম ছিল না।
তার নিজস্ব আত্মীয় না হলেও ব্যবসাপত্র থেকে শুরু করে নানাভাবে তার পরিচিতের সংখ্যা অনেক। ব্যাপারটা কিন্তু খারাপ দিকে এগোচ্ছে এবারে ভাই। আমি সরঞ্জিতকে বিশ্বাস করি স্যার। সরঞ্জিত 2 দিন সময় চেয়েছে। 2 দিনের মধ্যে যদি কিছু না হয় তাহলে আমি নিজে কেসটাকে আপনার কাছে তুলে দেবো এবং আমি নিজেও কেসটা থেকে সরে যাব। তথাগত ঘর থেকে বেরিয়ে আসতে আসতে মনে মনে ভাবতে লাগলো, সরঞ্জিত যা ভেবেছে তাই যেন সত্যি হয়। দুপুরের দিকে সরঞ্জিত বসে রয়েছে নবীনের মামার বাড়িতে। তার এই ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ। নবীন দুটো হাতে সরঞ্জিতের পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। যা হয়েছে সব অনিচ্ছাকৃতভাবে হয়েছে স্যার। মানিক তখন ঘুমাচ্ছিল, তাই মনে হয় কিছু বুঝতে পারিনি স্যার। আমি ইচ্ছা করে করিনি স্যার, সত্যি বলছি স্যার, আমি ইচ্ছা করে শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলবো বলেই কিন্তু আমি এখানে এসেছি, তাই আমায় কিছু মিথ্যে কথা বলো না। সেদিন রাতে যা যা হয়েছিল তার সবকিছু আমায় খুলে বলো। যে সেই দিন রাতে মানিকের আর আমার ওখানে থাকার কথা ছিল স্যার। পেরেক মারার ওই যে যন্ত্রটা ছিল, ওটা ছিল দোতলার কাছে যেখানে আমি শুয়েছিলাম। আসলে উপর থেকে জিনিসপত্রগুলোর উপরে নজর রাখা যায় ভালো। মানিক তখন ঘুমাচ্ছে, আমি আশেপাশে ঘুরে দেখছি আর ওই মেশিন গানটাকে নিয়ে এদিক ওদিক তাক করছিলাম। আমার মনেই ছিল না স্যার যে ওর মধ্যে পেরেক রাখা আছে। আমি তো কয়েকবার এদিক ওদিক ঘুরছিলাম স্যার। তখনই দেখলাম ওই পাশের ঘরের লোকটা জানলার কাছে এসে দাঁড়িয়েছে, বই পড়ে চলেছে স্যার। কি মনে হতে জানলার দিকে ওটাকে তাক করলাম, বুঝতে পারিনি স্যার পেরেকটা অত দূর চলে যাবে। তারপর তারপর কি হলো? তারপর আমি নিচে চলে এসেছিলাম। এখানে নিচে নামার মতো মুয়ের ব্যবস্থা আছে। আপনি হয়তো দেখেছেন ওদিকের পাঁচিলটায়, ওই পাঁচিলটার দুটোই ছোট জানলা, তার থেকে উঁচু। আমার আমার মনে একটা দুষ্টু বুদ্ধি চাপলো। পাশে পাঁচিলের কাছে দাঁড়িয়ে ওই গানটাকে নিয়ে তাক করে রইলাম। লোকটার দিকে কিন্তু নয় স্যার, আসলে বাড়ির পেছনের দিকে কতগুলো বাদুর বাসা বেঁধেছিল, ওই দিকে বন্দুকটাকে তাক করছিলাম স্যার। এমনি এমনি যে টিপলাম, অমনি সঙ্গে সঙ্গে কি যে হলো বুঝতে পারলাম না স্যার। ও ওই ওই পাশে ওই লোকটা জানলার কাছ থেকে হঠাৎ একটা শব্দ করে জানলার উপরে লুটিয়ে পড়লো স্যার। আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছি। বুঝতে পারলাম মেশিন গান থেকে পেরেক বেরিয়েছে স্যার। তাড়াতাড়ি সেটা ওখানে রেখে ছুটে গেলাম জানলার পাশে, কিন্তু পাঁচিল টুপকে জানলার উপরে যতক্ষণে এগিয়েছি ততক্ষণে লোকটার চোখ দুটো কেমন যেন বড় হয়ে গেছে স্যার। জানলার উপরেই এসে পড়েছে লোকটা। আমি দুবার ডাকলাম স্যার, কিন্তু সাড়া দেয়নি। মুখটা কেমন যেন বেঁকে গেছে স্যার। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। পেরেকটাকে সঙ্গে সঙ্গে ধরে আজকে টান দিয়ে বের করে নিতেই কেটে গেল পেছনের দিকে। বোধহয় লোকটা মারা পড়ে গেছিল স্যার। আমি কিছু দেখতে পাইনি স্যার, তাড়াতাড়ি পাঁচিল টপকে ওই পাশে চলে গেলাম। আর ঠিক সেই সময় বোধহয় গণপতিশীলের গলা থেকে রক্ত ওই গোড়াদের ভেতরটাতে পড়েছিল, তাই তো? কিন্তু তাহলে তার শরীরে বিষ পাওয়া গেল কি করে? সত্যি করে বলছি স্যার, মা কালীর দিব্যে আমি কিছু জানি না। আমি যেটুকু জানি সেটুকু আপনাকে বললাম স্যার। আমি ইচ্ছা করে কোনো কিছু করিনি স্যার। সরঞ্জিত কিছুক্ষণ ভাবল। এমন সময় তার মোবাইলটা বেজে উঠতেই সে দেখতে পেল তথাগত ফোন করছে। ফোন ধরতে অপর প্রান্ত থেকে তথাগত বলল, তোমার কথায় পোস্টমর্টম রিপোর্টটা আরো একবার ভালো করে চেক করেছি। যে ডাক্তার রিপোর্ট তৈরি করেছিল সে একটা ব্যাপার নিয়ে কনফিউজ হয়েছিল। তার মানে ঘাড়ের কাছে ওই যে ক্ষত এবং ওই বিষ, ওই দুটো আলাদা আলাদা সময় এসেছে, কিন্তু এক জায়গা থেকেই এসেছে। হতে পারে ঘাড়ের ক্ষতটা আগে হয়েছে এবং তারপরে সেই জায়গাতেই কোনো বিষাক্ত কীটপতঙ্গ জীব দিয়েছিল, তার জন্যই বিষ পাওয়া গেছে। কিন্তু ওই বিষ গলার কাছাকাছি সামান্য জায়গাতেই ছিল,
গোটা শরীরে কিন্তু ছড়িয়ে পড়েনি, আর এই কারণেই রিপোর্টটা সামান্য কনফিউজিং হয়েছিল। সরঞ্জিতের মুখে হাসি ফুটল। তার সামনে বসে রয়েছে এই গোটা ঘটনার আসল কালপ্রিট, যার খেলার ছলে ছোড়া মেশিন গান থেকে একটা পেরেক ছুটে গিয়ে গণপতি শীলের ঠিক ঘাড়ের কাছে একটা নির্দিষ্ট জায়গায় ফুটেছিল। নবীন তখন হাত জোড় করে বসে রয়েছে, তার চোখে জল। অপর প্রান্ত থেকে তথাগত বলল, কি হলো সরঞ্জিত? অপরাধী কে সেই ব্যাপারে কোনো কিছু জানা গেছে কি? আচ্ছা, একটা কথা বলো তো তথাগত, মানে ধরো কেউ অনিচ্ছাকৃতভাবে খুন করেছে, তার সমস্ত কথা, যুক্তি যদি সঠিক হয়, তাহলে সেক্ষেত্রে তার অপরাধ প্রমাণ হওয়ার পরে তার শাস্তি ঠিক কতটা হতে পারে? দেখো, ব্যাপারটা নির্ভর করছে সরঞ্জিত, আমি জানি তুমি কাকে সন্দেহ করছো। সেদিন রাতে ওই মিস্ত্রিদের সঙ্গে যে দুজন ছিল, মানিক এবং তার সঙ্গে থাকা নবীন, তাই না? এই কারণেই নবীন জ্বর বলে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু নবীন যদি অনিচ্ছাকৃতভাবে খুনটা করে থাকে, তাহলে সে ব্যাপারে অবশ্যই শাস্তি না হওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে ওকে বলো পুলিশের কাছে সে সমস্ত কথা বলতে। আমি এবং আশা করি তুমি থাকতে অকারণে তার কোনো শাস্তি হতে আমরা দেব না। শেষের কথাগুলো সরঞ্জিত লাউড স্পিকারে দিয়ে নবীনকে শুনিয়েছিল। তারপর ফোন রেখে দিতেই নবীন কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি যাব, পুলিশকে সব কথা খুলে বলবো স্যার, আমি ভয় পাবো না। আপনি যখন এতটা এসেছেন, আমি সব কথা বলবো স্যার, সব কথা। সরঞ্জিত উঠে পড়ল আর নবীনকে তৈরি হয়ে নিতে বলল। ততক্ষণে সে একটা ফোন করলো। সায়ন্তিকা অপর প্রান্ত থেকে একটা খুশির উল্লাসের হাসি হেসে বলল, আরে আমার কাজটা বেশ ভালোই চলছে, বুঝলি তো। মনে হয় এখান থেকে ওরা আবার অন্য কোথাও পাঠাবে কলকাতায় ফিরতে, তাই আরো দেরি হবে। তোর ওদিকের খবর কি বল? অপরাধীকে ধরতে পারলি? অপরাধী সবসময় আসল অপরাধী নাও হতে পারে। সামান্য একটা ভুলের জন্য অনেক সময় অনেক কিছু হয়ে যায়, বুঝলি সায়ন্তিকা? তুই এক কাজ কর, তুই মন দিয়ে কাজ কর। কেসের ব্যাপারটা আজ রাতে তোকে আমি ফোন করে পুরোটাই বলবো। কেস এই জাস্ট সমাধান করলাম, নবীনকে নিয়ে আমি গোপালপুর ফিরছি। আশা করি এরপরে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চল, গুড বাই। সায়ন্তিকা খুশি মনেই ফোনটা রেখে দিল। সরঞ্জিত নবীনকে নিয়ে সেদিনই ফিরতে লাগলো গোপালপুরের উদ্দেশ্যে। অন্তত গোপাল চক্রবর্তীর সামনে তাকে দাঁড়াতেই হবে আর জানাতে হবে তথাগত এবং সরঞ্জিত দুজনে মিলেই এই কেসটার সমাধান করেছে।